মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে অষ্টাদশী চিত্রার গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেওয়া হয়। স্বামীর বয়স 50 যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রোকসানার পিতা। লোকের স্ত্রী মারা গেছেন আজ 2 সপ্তাহ হয়নি। চিত্রার অন্তরাত্মা ভয় কাঁপছে। হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ তাকে নিমিষেই কাবু করছে। কি করবে সে এখন? সে তো সোহাগ ভাইকে ভালোবাসে। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা চিত্রার পক্ষে অসম্ভব। হাতের কাছে ফোন নেই। মামি তাকে একটু আগেও এককাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন। আচ্ছা, সোহাগ ভাইয়ের রুমে গিয়ে তাকে জানিয়ে আসলে কি এই বিপদ হতে লোকটা তাকে রক্ষা করবে? হ্যাঁ, রক্ষা না করে কোথায় আবার যাবে? শত হলেও তারই তো প্রেমিক সোহাগ ভাই। ভাবতে না ভাবতেই মামি হুড়মুড়িয়ে আবার রুমে আসেন। সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়াও। মুখপুরি, তুই এখনো বইসা আছো তো? তোর আম্মারা আয়সা বুঝি তোরে তৈয়ার করব। মার্জিয়া বেগম গর্জে উঠলেন। দয়া করে এমন করো না মামি। আমি ওই লোককে বিয়ে করতে পারবো না। আমি ওই লোককে বিয়ে করব না। দয়া করো। ঘরের সব কাজ আমি আরো ভালো করে করব। তাও রহম করো মামি, রহম করো। চিত্রা মার্জিয়ার পা ধরে আর্তনাদ করে। তবে এহেন আর্তনাদ মার্জিয়ার হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না। চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়ার শাড়িটা ছুঁড়ে মারে তার মুখের ওপর। তাচ্ছিল্যের স্বরে বলল, নাটক কইরা লাভ হইব না। আম্মা আপনি ওরে ধরেন। আমি শাড়ি পরাই। ভাবি, ভাবি আমি আপনার পায়ে পড়ি। আমার সঙ্গে এমন অন্যায় করবেন না। মারিয়া ধাক্কা মেরে নিজের পা সরিয়ে নেয়। আবারও বলে উঠল, হে সব অন্যায় খালি আমরা করি আর তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। এই বাড়ির কাজে বৈশা আর কতকাল খাইবা? পরিবারটারে তো ধ্বংস কইরা ফেলাইছ। শেয়ানা মায়া হইয়া ঘর জুইরা ধাপাইয়া বেড়াও। আমার জামাইটারে তো বশ করবার পারো নাই। তাই এখন সোহাগের পেছনে লেলাইয়াছ। তোমাগো মতো মায়া মানুষে আমার খুব ভালো কইরা চেনা আছে। যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই তার আবার কিসের হেদাম। মারিয়ার নোংরা কথায় চিত্রার ভিতরটা জ্বলে পুড়ে উঠল। শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায়, তাই তো বেছে বেছে সেখানেই বারবার আঘাত করে। সে আর কতবার দুনিয়াকে বুঝাবে তার বাবা মা কোনো অপরাধী না, খারাপ না। মনে মনে সোহাগকে খুঁজছে চিত্রা। তার চিত্রা সওদা হয়ে যাচ্ছে। সে কি তাকে বাঁচাতে আসবে না? সে কি কিছুই জানে না? তাকে কি কেউ কিছু জানায়নি? একবার, শুধুমাত্র একবার সোহাগের কাছে যেতে চায় সে। ওই মানুষটা ছাড়া নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না চিত্রা। এমন কিছু হওয়ার আগে মৃতারা চিহ্ন তত্ত্ব শ্রেয়। কি আম্মা হইছে? মিজান সাহেব তো বইসা আছে। ওরে তৈরি করছো? দরজার ওপাশ থেকে মার্জিয়ার বড় ছেলে মাহাদি হাত ছাড়ল। মার্জিয়ার দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করে জবাব দিলেন, এই তো আরেকটু। ওরে আমি নিয়ে আসতাছি। তুই যা আব্বা। মাহাদি চলে গেল। মার্জিয়া এবার চিত্রার চুলের মুঠি শক্ত করে মুঠোয় পুরে বললেন, হারামির বাচ্চা ওঠ। ওঠ কইলাম। বসার ঘরে 5-6 জন পুরুষ মানুষ বসে আছে। তার মধ্যে মাহাদি, মিজান সাহেব, কাজী সাহেব সহ আরো কয়েকজন লোক। মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছেন, সেটা তিনি নিজেই ভালো জানেন। এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে। তবে এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিজানের লম্বা চওড়া শরীর, কালো কুতুকুতে গায়ের রং, লালচে পান খাওয়া দাঁত, হাসি বিশ্রী। হাসতে গেলে মুখ থেকে পানের পিক ছিটকে আসে। কই মায়া কই মাহাদি? আসতাছে, একটু দাঁড়ান। একক উদ্ধৃতি চিহ্ন। এখানে কি দাঁড়াইতে আসছি? সময় নাই হাতে। এই মায়ার বদলে কিন্তু মোটা টাকা দিচ্ছি, সেইটা ভুইলা যায় না। মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রার রুমের দিকে তাকায়। হুট করে রুমের দরজা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে, মাথায় ঘোমটা। মারিয়া শক্ত করে চিত্রার বাহু ধরে আছে। চিত্রার ফর্সা মুখখানা কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে উঠেছে। এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চিত্রা একবারটি চোখ তুলে দেখার চেষ্টা করল, তার সোহাগ কোথায়? কেন সে এখানে নেই? বুক মুচড়ে আসছে তার। চিত্রাকে বাসানো হলো সোফায়। মামা কোথায়? দুচোখ একটিবার মামাকে খোঁজার চেষ্টা করল। সে কি তার চিত্রাকে রক্ষা করবে না? কিন্তু কেমন করেই বা রক্ষা করবে? মামা যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে। চিত্রার কষ্ট তার বাবার নজর হয়তো ঠিকই কাড়ে। মাঝে মাঝে চিত্রার অসহায় মুখটির দিকে তাকিয়ে দুচোখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর কাদিরের। হইছে এমনে তে অনেক দেরি হইয়া গেছে। কাজী সাব জলদি বিয়া পড়ান।
বউ নিয়ে আমারে আবার আজকেই কুমিল্লা যাইতে হইব। রাইতেই রওনা হইমু, বলল মিজান। মিজানের কাঁধে হাত থেকে পাশ থেকে আরেকজন লোক বাঁকা হেসে বলল, কি মিয়া, বিয়া কইরাই কুমিল্লা কেন যাইবা? বাসর করবা না, নাকি আগের মতন এখন আর জোর নাই? হো হো করে লোকটি হেসে উঠেন। পাশে বসে থাকা বাকিরাও হাসেন। যেন একটু আগে খুব গর্ব হওয়ার মতো কথা হয়েছে এখানে। চিত্রার ঘৃণা লাগছে। বাবার বয়সে একটা লোকের সঙ্গে তার বিয়ে, তাও আবার হুট করে এমন মাঝরাতে। লোকটাকে দেখেই মনে হচ্ছে আস্ত একটা লম্পট। শাড়ির ওপর দিয়ে চিত্রাকে কেমন করে চোখে গিলে খাচ্ছে। কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য। মাহদি একবার আর চোখে চিত্রার দিকে তাকান। একটু আগেও ঘর থেকে মেয়েটার আহাজারি শোনা যাচ্ছিল। মুহূর্তেই কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে? যাকগে, ভালোই হয়েছে, ঝামেলা না করলেই তো হলো। তো বিয়ে শুরু করা যাক, কাজী জিজ্ঞেস করল। শুরু করেন। কাজী সাহেব খুতবা পড়ে বললেন, মরহুম মুন্সি সাহেবের বড় ছেলে মিজান সাহেবের সঙ্গে। কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন। সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে। সবাই ভয় পেয়ে যায়। মাঝ রাতে কারা হলো? মারিয়া ভয়ে গুটিসুটি মেরে মার্জিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। আমি দেখতাছি। মাহাদি উঠে গেল। মার্জিয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। দরজা খুলতেই বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল। মাহাদি তাদের দেখে দুপা পিছিয়ে এলো। সকলের হাতে অস্ত্র। ডাকাত নাকি ওরা? এবার সকলের ভেতর ভয় যেন বাসা বেঁধে বসল। হঠাৎ ছেলেগুলোর পেছনে থেকে সুঠাম এক সুপুরুষ এগিয়ে এলো। স্যুট প্যান্ট পরিহিত। মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আটকে উঠল। সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। চিত্রা এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। তবে নতুন কোনো বিপদের যে উদয় হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে। ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল। লোকটা এসে সোফায় বসে পায়ে পা তুলল। ছেলেগুলোর মধ্যকার একজন এগিয়ে এসে লোকটির শরীর থেকে স্যুট খুলে হাতে নিল। ফারাজের পাশেই দাঁড়ালো সে। লোকটি ভাবলেশহীনভাবে টেবিলের ওপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করল, মিজান সাহেব, জোয়ান মেয়েদেরকে যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায় তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে? মিজান সাহেব ভয় কাঁপছেন, কারণ তার সামনে যে স্বয়ং ফারাজ এলাহি বসে আছে, চেয়ারম্যানের ছোট ছেলে। তবে সে দেশে ফিরল কখন? আর এখানে তার কি কাজ? জবাব দিচ্ছেন না যে। ফারাজের কণ্ঠস্বর গম্ভীর। আপনি এখানে? কাঁপা গলায় প্রশ্ন করল মিজান। আমাকে প্রশ্ন করছেন? চোখ তুলল ফারাজ। না মানে? কাজী সাহেব বিয়েটা চটজলদি পড়ান। বিয়েই তো খেতে এসেছে। মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটল। তবে মিজান সাহেবের বিয়ে নয়, আমরাটা। কাজী সাহেব দেনমোহরটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন। মিজান সাহেবের মুখটা ছোট হয়ে এলো। সব তার মাথার অপর দিকে যাচ্ছে। বাড়ির বাকিদের অবস্থায় একই। তবে কারো সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে। মাহাদি ইতিমধ্যে চিনতে পেরেছে কে এই ফারাজ এলাহি। তাই সে আগেই চুপ হয়ে গেছে। যেখানে মিজান সাহেবের মতো লোকের খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে, সেখানে তারা কোন ক্ষেতের সবজি? ফারাজ সোফায় গা এলিয়ে বসে ভয়ার্ত চিত্রার দিকে তাকিয়ে বাঁকা হাসল। বলল, জলদি করুন কাজী সাহেব, ভোর হওয়ার আগে তো আমার আবার বাসরটাও সারতে হবে। বিয়ে তো শেষ, এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন এই মাঝ রাতে সদ্য আমার বিয়ে হয়েছে। এখনো বাসরটা বাকি, সেটাও তো সারতে হবে। সবাই হা হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির ওপর দিয়ে কোনো বর্ষর ঝড় চলে গেছে। অথচ তারা আঁচো পেয়েও কিচ্ছুটি করতে পারছে না। আর চিত্রা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে। যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে। সে না পারছে কিছু সহ্য করতে আর না পারছে চিৎকার করে বলতে, আমি মানুষ, আমারও দুঃখ আছে, আমারও যন্ত্রণা হয়। দুনিয়ায় সে কার ওপর খানিকটা ভরসা করবে তার জানা নেই। মামি সহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল। দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করে কাজ সারতে এসেছিলেন। কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন নিজের কাছে রাখত। তারপর তাকেও চোরা পথে দুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত। তবে এখানে বসে থাকা কেউ একবার জানতে চাইল না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গিয়েছেন। একবারটিও কেউ জিজ্ঞেস অবধি করল না। চিত্রার হুট করে মামার কথা মনে পড়ে যায়।
মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়েই গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। লোকটির ওপর আগে থেকেই অনেক ঋণ জমা আছে। এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্রা বিসর্জন করতে না পারে তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে। মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা। কিন্তু মাঝ থেকে আরেকটা ঢেউ এসে সবকিছু নিজের আধিপত্যে ধ্বংস করে চলে গেল। তবে লোকটার চোখে কোনো করুণা আছে কিনা চিত্রার জানা নেই। আপাতত সে জানে এই লোকটাই তার সব, তার অভিভাবক, তার বৈধ পুরুষ। তবে 3 অক্ষরের কবুলের সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার। সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে। সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবে এত বড় সিদ্ধান্ত নিয়েছে তখন কি হবে। চিত্রা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয়। এমন কপাল নিয়ে কেউ জন্মায়। মানুষ এত অভাগা হয়। চিত্রার চোখের কোণে জল। বাড়িতে সোহাগ নেই। চিত্রার জানা নেই সে কোথায় আছে। বাসাতেই ছিল সে, কিন্তু এখন আর নেই। থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না? গাড়িতে উঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা, তবে ফারাজ এলাহি দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়নভরে দেখল সে। তারপর শাড়ি সামলে গাড়িতে উঠে বসল। ফারাজের কালো মার্সিডিজ, আগে পিছে আরো 2টি গাড়ি। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে সেসব গাড়িতে উঠে বসল। গাড়ি ছেড়ে দিল। চিত্রা জানে না তার গন্তব্য কোথায়। ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কি লেখা আছে তার অভাগা কপালে? কান্নাকাটি বন্ধ করো বা তারা চিহ্নল। মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না। খুবই বিরক্তিকর। তোমার তো খুশি হওয়ার কথা, বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ। ফারাজের টানটান গলার স্বর। চিত্রা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায়। জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে বিয়ে করলেন কেন? ফারাজ হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় ছুঁড়ে ফেলে। কপাল চুলকে জবাব দেয়, কৈফিয়ত জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। ফার্দার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি। আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম। তোমারও তো জানার হক আছে তোমার স্বামীকে। ডোন্ট ওয়ারি, আজ হয় না হয় কাল অবশ্যই জানতে পারবে। হাসল ফারাজ। ফারাজকে ভালো করে একবার পরখ করল চিত্রা। গায়ে সাদা শার্ট, কালো একটা প্যান্ট পরা। গায়ের স্যুটটা খোলার পর আর পরেনি। হাতের কবজিতে রোলেক্স ঘড়ি। চোখের মণি কালো নাকি বাদামি কে জানে। অদ্ভুত রং, গালে চাপদাড়ি, উজ্জ্বল চেহারায় আভিজাত্য আছে বলতে হবে। উলুর ওপর রেখে ল্যাপটপে কি যেন ঘাটাঘাটি করছে। চিত্রা চোখ নামিয়ে জানালার দিকে তাকায়। ভেতরটা আবারও তার ভেঙে আসে। চিনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল। আবার কবে এই বাড়িতে আসব? মামার সঙ্গে এখনো দেখা করতে পারিনি। ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে তাকায়। এই বাড়ি, এখনো তো এলাহি বাড়ি গেলেই না এরই মাঝে এই বাড়ি আসার নাম নিচ্ছ? ভুলে যাও। ভুলে যাব। ফারাজ এগিয়ে এসে চিত্রার গালে হাত ঘুরিয়ে থুতনি চেপে ধরে। হ্যাঁ, এই বাড়ির নাম, ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলেট মারো। তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে মিসেস চিত্রাঙ্গনা চিত্রা এলাহি। এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের কর্কটা খুলে গটগট করে মদ গিলে। মুহূর্তেই গাড়িটা বিশ্রী গন্ধে লেপ্টে যায়। ভয়ে কেঁপে উঠে চিত্রার শরীর। লোকটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষ মিশে আছে সেখানেটায়। ভয় করছে চিত্রার, খুব ভয় করছে। তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারীনক্ষত্র দেখেই এখানে হিসেব কষতে এসেছে। পাক্কা খেলোয়াড় সে। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই কি হইল এসব? হইছেরা ক্যাডা? আর হে তো আপনার সামনেই ওই মায়ারে বিয়া কইরা নিয়া গেছে। চুপ কইরা বইসা ছিলেন কেন আপনি? বইসা থাকমু না তো কি করমু? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরা কি মারা খাইমু নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মায়ার ওপর নজর আছে তাইলে ভুলেও এখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতাছে। ভয়? কি বলতাছেন? তারে তো আমরা চিনি না। আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না, এখন ঠিকই চিনবেন। আর এমন চিনা চিনবেন কখনো ভুলতেও পারবেন না। আল্লাহ জানে তাগো লগে কিসের ঝামেলা আপনাগোর। চিত্রার কপালে তো ভাঙ্গন লাগছে, সঙ্গে আপনারাও ভাঙ্গা যাইবেন।
মিজান সঙ্গে আনা লোকেদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যেই গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজপাখির মতো আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠাও দেয়। সবাই চলে যাওয়ার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি হয়ে গেল একটু আগে? সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি। কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলে, কি হয়েছে তোমার? কি হয়েছে? মার্জিয়াও ছেলের কাছে যান। তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খামচে ধরল। বিড়বিড় করে বলল, সব শেষ। এখনো তো কিছুই হয় নাই। হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহি আম্মা মানুষ না। যা ক্যারেট নোয়ার, সবাইকে শেষ কইরা ফেলব সে। আচ্ছা আম্মা সোহাগ কই? ঘণ্টা খানেক পর গাড়ি থামল এলাহি ম্যানশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন। নামি দামি জমিদার। সেসব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। তিনতলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। জন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারোর শব্দে ভাঙে তবে এখানেই পুঁতে কবর দিব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছেও ঘেরার। ফারাজ আস্তে করে চিত্রাকে পাজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয়। আর বাংলাদেশ ফারাজ থাকেই বা কতদিন? বিদেশেই তো তার সব কাজ। সেখানেই তার আসল বসতি। ফারাজ চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটি খানিকটা দিলে করে ডিভানে পা ছড়িয়ে বসল। হুইস্কির কর্কটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা। তাতে দুই এক টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকের সবটা গিলে ফেলল। চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হল। জানে না। আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে যে গাড়িতে ফারাজ তাকে যেই পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল। তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে। ফারাজের চোখ চিত্রার ধবধবে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াটাতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়। বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্রা তখনও ঘুমে বিভোর। ফারাজ কিছুক্ষণ চেয়ে থেকে দেখল চিত্রাকে। নিষ্পাপ একটা চেহারা। অভাগীদের শাস্তি হওয়াও ভালো না আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না। তোমরা সুন্দররা আসলে একটু বেশি বোকা। নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু। ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার ওপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে নেই বলো, যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ। ফারাজ হুইস্কির বোতল কাত করে ঘুমন্ত চিত্রার মুখের ওপর ঢেলে দেয়। ঘুমন্ত চিত্রার ধরফিয়ে জেগে ওঠে। মুখ বুক সব ভিজে গেছে। ওফ সরি ডার্লিং, গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি। আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো। চিত্রার ঘুম এক নিমিষেই হাওয়া। কাশতে কাশতে জীবন শেষ। কি বাজে গন্ধ, উটকো একটা বাজে গন্ধ। চিত্রা আবারও কান্না করে উঠল। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন। আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। ওমা বউ আমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না সোনা। আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির ওসব ছোটলোকি জিনিসের ওপর কেন ইন্টারেস্ট নেই। ওসব তোমার কাছেই রাখো। আই ডোন্ট নিড অল দিস। আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারাজ নেকটাইটা খুলে শার্টের বোতামে হাত দেয়। চিত্রার দিকে যতটা ঝুঁকা যায় ঠিক ততটা ঝুঁকে। চিত্রার ভয় করছে। কে বাঁচাবে তাকে? এই লোকের শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্রা। মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করল সে। দয়া করুন, প্লিজ। ওই একটা জিনিসই আমি করতে জানি না। দয়া, মাই ফুট। আই জাস্ট হিট দিস। প্রিয়তমা কাম হেয়ার।